হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিকে পড়ছো এই বছর চতুর্থ সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকে উচ্চ মাধ্যমিক ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহাবিদ্রোহের কুফলগুলি সম্পর্কে আলোচনা। অবশ্যই মার্কস 3 জন্য আজকের এই ক্লাসটি। বোঝা গেল? তো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমরা যারা এখন 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের বন্ধুদের সঙ্গে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। এবং তোমরাও যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, অনলাইনে ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। যদি খালি ইতিহাস বিষয়টা আমাদের কাছে পড়তে চাও, পুরো সেমিস্টারের কোর্স ফি মাত্র 199 টাকার বিনিময়ে তুমি পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারছো। এবং যারা ভাবছো আরো বেশি সাবজেক্ট পড়লে, দুটো সাবজেক্ট পড়লে 299, তিনটে সাবজেক্ট পড়লে 399, চারটা সাবজেক্ট পড়লে 499, পাঁচটা সাবজেক্ট পড়লে 599 এবং 6টা সাবজেক্ট পড়লে 699 টাকার বিনিময়ে পুরো কোর্সটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে। তোমরা কি পাচ্ছ এই 699 এর বিনিময়ে? পুরো প্যাকেজিং নোটস পাচ্ছ, রেকর্ডেড ভার্সনে ক্লাস পাচ্ছ ডাউট ক্লিয়ারিং সেশন লাইভ যেটা, এবং সাজেশনস পাচ্ছ, নোটস পত্র সমস্ত টাইপিং আকারে পিডিএফ করা নোটস পাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করি আজকের ক্লাসটি। মহাবিদ্রোহের কুফলগুলি সম্পর্কে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। কি রয়েছে এই মহাবিদ্রোহের কুফল? দেখো, তোমরা জানো প্রত্যেকে যে মহাবিদ্রোহ বিভিন্ন কারণে সংঘটিত হয়েছিল। আমি মহাবিদ্রোহের সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ, প্রত্যেকটা কারণ নিয়ে আলোচনা করেছি, অলরেডি আলোচনা করা আছে। তোমরা যারা দেখোনি তারা দেখো, প্লেলিস্ট বানানো আছে ইউটিউবে, সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। চলো শুরু করি আজকের ক্লাসটা। প্রথমত 1857 সালে হয়েছিল মহাবিদ্রোহ, এবং এই মহাবিদ্রোহের ফলাফলের বিচারে যদি আমরা দেখি, তাহলে মহাবিদ্রোহের কিছু ভালো দিকও ছিল এবং কিছু খারাপ দিক বা কুফলও ছিল। তাহলে এই খারাপ দিক বা কুফলগুলো কি ছিল সেটা সম্পর্কে একটু জেনে নেব। দেখো মহাবিদ্রোহের কুফল সমূহ কি বলছে। প্রথমত, মহাবিদ্রোহের পর শাসক ইংরেজ ও শাসিত ভারতীয়দের মধ্যে জাতিগত শত্রুতা এবং পারস্পরিক তিক্ততা দেখা যায়। তাহলে 1857 সালটা মাত্র বিদ্রোহের সময়, সেই সময় তখনও দেশ স্বাধীন হয়নি। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কার্যের প্রায় সমাপ্তি, কারণ 1857 সালের পরেই 1858 সালে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি হলো এবং তারপর থেকেই শুরু হলো ব্রিটিশ সরকারের শাসন। কিন্তু প্রথম 100 বছর, যে 1757 থেকে শুরু করে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত চলছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। কিন্তু আমরা এখানটায় যা দেখতে পাই যে মহাবিদ্রোহ যে 1757 থেকে শুরু করে 1857 পর্যন্ত যে সময়কালটা আছে, এই 100 বছর চলছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। তারপরে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 1858 জারি হলো এবং তার পরবর্তী 1947 পর্যন্ত ব্রিটিশ সরকারের শাসন কিন্তু চলেছিল। ব্রিটিশ গভর্নরের শাসন চলছিল, গভর্নর জেনারেলের শাসন চলছিল, ভাইসরয়ের শাসন চলছিল এই সময় কিন্তু। তাহলে আমরা যদি বলি, তাহলে এই সময় ভারতীয়দের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের একটা শত্রু ভাবাপন্ন যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু মহাবিদ্রোহের পরে। এবার তোমরা অনেকেই জানো যে মহাবিদ্রোহের সময় একটা রাইফেলের প্রচলন ছিল, যার নাম ছিল এনফিল্ড রাইফেল। তো এই এনফিল্ড রাইফেলে সিপাহীদের যে বন্দুকে যে গুলিটা ভরতে হতো না, সেটা দাঁত দিয়ে কেটে বন্দুকের ওপরের যে কভারটা ছিল, যেটাকে কার্তুজ বলা হতো, সেটা এনফিল্ড রাইফেলে এই বন্দুকের গুলিটাকে দাঁত দিয়ে কেটে তারপরে ভরতে হতো। এবার যে চামড়ার ধরনের যে একটা আস্তরণ ছিল ওই গুলির ওপরে বা কার্তুজের ওপরে, সেটা সিপাহী বিদ্রোহের সময় একটা গুজব রটিয়েছিল যে সেটা নাকি গরু এবং শূকরের চর্বি মিশ্রিত রয়েছে, এবং তার ফলে যদি এটা দিয়ে দাঁত দিয়ে কাটা হয়, তাহলে হিন্দু এবং মুসলমান উভয় সিপাহীদেরই কিন্তু একটা ধর্মনাশের আশঙ্কা থেকে যাচ্ছে। ঠিক সেই কারণে সিপাহী বিদ্রোহের সময় হিন্দু এবং মুসলমান সিপাহীরা এই গুলি ব্যবহার করতে অস্বীকার করেছিল এবং তারা ব্রিটিশ সরকারের এগেনস্টে বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। এটা ছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। তাহলে এরকম ধরনের আচরণ যদি ব্রিটিশ সরকার করে আমাদের সঙ্গে, তাহলে ভারতীয়দের সঙ্গে ব্রিটিশারদের কি সম্পর্ক খুব একটা ভালো হবে?
কখনোই নয়। তাহলে ভালো হতে পারে না। তো ঠিক সেই কারণে কিন্তু আজকে বলতে পারি আমরা প্রথমত যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছিলাম, মহাবিদ্রোহের পর শাসক যে ইংরেজ, যেহেতু তারা শাসন করত, সেহেতু শাসক ইংরেজ এবং শাসিত, যেহেতু আমরা শাসিত হতাম, তাহলে শাসিত ভারতীয়দের মধ্যে কিন্তু জাতিগত একটা শত্রুতা এবং পারস্পরিক একটা তিক্ততা কিন্তু দেখা দিয়েছিল। নেক্সট যে পয়েন্টটা আসবে, দ্বিতীয়ত যে পয়েন্টটা রয়েছে, বলছে এতদিন ধরে ঔপনিবেশিক ভারতে বা ঔপনিবেশিক শক্তি বলতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা ভারতে যে ইন্দো ইউরোপীয় সভ্যতার আদর্শ গড়ে তুলেছিল তা কিন্তু ধীরে ধীরে মুছে যেতে শুরু করে। 1857 সালের পর থেকে এটা ভারতীয় আনা অর্থাৎ ভারতীয় জিনিস যে গ্রহণ করো, অর্থাৎ দেশের জিনিস গ্রহণ করো এবং বিদেশি জিনিস বর্জন করো, এই ধরনের কিন্তু যে মনোভাব সেটা কিন্তু ধীরে ধীরে ভারতীয়দের মধ্যে জাগ্রত হতে শুরু করেছিল। দেশীয় বা মাতৃভাষার উপরে ফোকাস শুরু হয়েছিল সেই সময় থেকে, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব শুরু হয়েছিল সেই সময় থেকে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখি এবং যে বললাম যে ইন্দো ইউরোপীয় যে সভ্যতার আদর্শ যে গড়ে উঠেছিল ব্রিটিশারদের সংস্পর্শে ভারতীয় সভ্যতা আসার ফলে, তার কিন্তু ধূলিসাৎ হতে শুরু করেছিল বলতে পারি আমরা এই সময় থেকেই। কারণ এরপর থেকেই কিন্তু বিভিন্ন যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছিল। তাহলে এটাও একটা কুফল ছিল। চলে যাব আমরা পরবর্তী তৃতীয়ত পয়েন্টে। তৃতীয়ততে কি আছে? 3 নম্বরে বলেছে মহাবিদ্রোহের পর থেকে সব রকমের সহযোগিতার বদলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবাসীর বিরোধিতা শুরু হয়। তাহলে 1857 সালের মহাবিদ্রোহের পর থেকেই কিন্তু ভারতীয়রা বুঝতে পারে যে ব্রিটিশ সরকার যেমন করে হোক ভারতীয়দের কিন্তু ব্যবহার করছে, তারা ব্যবহার করছে, ইউজ করছে। এবং আমাকে যদি কেউ ব্যবহার করে একটা জিনিসের মতন করে, আমি তো সেটাকে নেব না। হ্যাঁ, তার দরকার আছে, আমি তার প্রয়োজন মেটালাম, ঠিক আছে, কিন্তু সব সময় সে যদি তার প্রয়োজন মেটানোর যন্ত্র আমাকে মনে করে, তাহলে আমি নিশ্চয়ই কারো চাহিদা মেটানোর যন্ত্রে পরিণত হব না। তাহলে ব্রিটিশ সরকার আজকে ভারতীয়দেরকে যন্ত্রে পরিণত করেছিল এবং শ্রেণী শোষণের যন্ত্রে পরিণত করেছিল। যে একটা মানে সম্প্রদায় কি করে আর একটা সম্প্রদায়ের উপরে শোষণ করছে, অর্থাৎ ব্রিটিশার্সরা কি করে ভারতীয়দের উপরে শোষণ করছে, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে ভারতীয়দেরকে ব্যবহার করছে, এটা কিন্তু ভারতীয়রা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছিল, যার জন্য এই ব্রিটিশ সরকারের বিরোধিতা করেছিল কিন্তু ভারতীয়রা। নেক্সট চতুর্থত বলতে পারি, এতদিন ধরে সরকার ভারতীয়দের সুষ্ঠু সামাজিক ও পারস্পরিক জীবন গঠনের জন্য যে সকল নীতি অনুসরণ করে আসছিল, মহাবিদ্রোহের পর কিন্তু সেগুলো ত্যাগ করে এবং প্রতিক্রিয়াশীল নীতির কিন্তু আশ্রয় নিতে শুরু করেছিল। এবং সর্বশেষ আজকের যে পঞ্চমত বলে যে পয়েন্টটা রয়েছে, সেখানে মহাবিদ্রোহের পর থেকে বিভিন্ন সংস্কারমূলক কাজের পরিকল্পনা গ্রহণ এবং সেগুলি রূপায়ণের ক্ষেত্রে সরকার কিন্তু সতর্কতা অবলম্বন করতে শুরু করেছিল। যে দেখলো যে ভারতীয় শিক্ষা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু ভারতের একটা সংস্কারের প্রয়োজন রয়েছে, অর্থাৎ পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এবং সেই পরিবর্তনের হাত ধরেই কিন্তু পরবর্তীকালে আমাদের স্বাধীনতা কিন্তু আমরা পেয়েছিলাম, কারণ পরিবর্তনটা মহাবিদ্রোহের পর থেকে কিন্তু শুরু হয়েছিল। তাহলে এগুলো গেল সব মহাবিদ্রোহের কুফল। এর পরবর্তী দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের। ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে হলে আজই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও, যোগাযোগ করবে, আমাদেরই অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া আমাদের ওয়েবসাইট pisticall.com এ তোমরা ভিজিট করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।